সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। পবিত্র শবে বরাতে মসজিদে মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। আল্লাহর নৈকট্য এবং ক্ষমা চেয়ে রাত ভর করবেন প্রার্থনা। এ রাতের জন্য দীর্ঘ 1 বছর থেকে অপেক্ষা করে আছি। নিজের জন্য, দেশের জন্য চাইবো, ইনশাল্লাহ আমাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। কাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু। সরকার ফিরিয়ে দিতে চায় দেশবাসীর অধিকার, জানালেন উপদেষ্টা। রাজধানীতে ফ্যাসিবাদ নিয়ে আলোচনায় গণহত্যাকারীদের বিচার দাবি। ক্ষমতা ধরে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুম খুন চালিয়েছে আওয়ামী লীগ, বললেন বক্তারা। এই ফ্যাসিবাদ সরকারের সবকিছুর মূলে কিন্তু সে ক্ষমতায় টিকে থাকার জন্য সে কাজটা করেছে। যতক্ষণ পর্যন্ত আমরা এই বিচারটা নিশ্চিত করতে না পারছি, মীমাংসাটা আসলে আসবে না। কুড়িগ্রামের বালাতাড়ি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ল বিএসএফ। 5 বাংলাদেশিকে পিটিয়ে আহত করার অভিযোগ। আমার গরু নিয়ে গেছে, আমার সাইকেল ভাঙিয়ে দিয়ে গেছে। বাংলাদেশি সবাই একজোট হলো, ওরা নাহলে 50 জনের উপরে আসছে, পিটাপিটি ধাওয়াধাওয়ি শুরু করে দিল। চট্টগ্রামের হালি শহরে প্লাস্টিকের গুদামে আগুন। 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রূপগঞ্জে ফিলিং স্টেশনে গাড়িতে আগুন লেগে শিশু নিহত। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। রোববার আখেরি মোনাজাতে শামিল হবেন সাদপন্থীরা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। ঋতুরাজ বসন্ত বরণে বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন। ভ্যালেন্টাইন্স ডেতে অমর 21 বই মেলায় উপচে পড়া ভিড়। সব ভালোবাসা, সব রং, সবকিছু আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। মোবাইলের আসক্তি থেকে বের করে যেন সবসময় বই পড়ে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। এই রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররমে আলোচনা করেন ধর্ম উপদেষ্টা। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা এবং করণীয় বিষয়ে আলোচনা করেন তিনি। ইসলামী চিন্তাবিদরা বলেন, এই রাতে বেশি বেশি নফল ইবাদত, কোরআন তেলাওয়াত এবং জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই রাতে ইবাদত বন্দেগীর কথা জানান ধর্মপ্রাণ মানুষ। এ রাতের জন্য দীর্ঘ 1 বছর থেকে অপেক্ষা করে আছি। ইনশাআল্লাহ এখানে আসছি, আজকে রাত্রে এখানে ইবাদত করব। আমরা মহান রব্বুল আলামিন এর দরবারে নিজের জন্য, দেশের জন্য চাইবো, ইনশাল্লাহ আমাদের সকলের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। আপনারা জাকাত গরিব দুঃখী মানুষকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন। অল্প টাকা ইসলামী ফাউন্ডেশনের জাকাত বোর্ড একটা অ্যামাউন্ট দিবেন, এবং এই অল্প টাকা আমরা এত সততার সাথে, স্বচ্ছতার সাথে বিতরণ করি, নয় করার সুযোগ নাই। যেমনটি দেখছিলাম, পবিত্র রাতে মসজিদে মসজিদে মুসল্লিরা ইবাদত বন্দেগীতে মশগুল। রাত যত গভীর হবে ততই আল্লাহর প্রার্থনায় মগ্ন হবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র শবে বরাতে ইবাদত বন্দেগীর খবর জানাতে এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, আমরা বলছিলাম খবরে নফল নামাজ পড়বেন মুসল্লিরা, আরও নানান রকম ধর্মীয় নিয়ম কানুন বা রীতিনীতি তারা পালন করবেন বলে মনে হচ্ছে। কি দেখছেন, মুসল্লিদের ভিড় কেমন, কি করছেন তারা আল্লাহর সন্তুষ্টি লাভে?
তিতুমির শবে বরাত অর্থাৎ সৌভাগ্যের রজনী, আর এই রজনীতে ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজেদের মনের চাওয়া পাওয়া এবং নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে নানান কিছু চাওয়া পাওয়া তার করেন এবং এই রাতে আল্লাহ তাদের ধর্মপ্রাণ মুসল্লিদের অর্থাৎ মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। সেই কারণেই আসলে আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু তাদের যে ইবাদত বন্দিগি অর্থাৎ নফল যে ইবাদত সেই কার্যক্রম চলছে। এই মুহূর্তে আমরা বাইতুল মুকাররমে রয়েছি। সন্ধ্যার পর থেকেই বাইতুল মুকাররমে কিন্তু এই যে লাইলাতুল বরাতের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ নামাজ, নফল ইবাদত, জিকির, কোরআন তেলাওয়াত এবং বয়ান নানান ধরনের কার্যক্রম চলছে। সেখানে কিন্তু সন্ধ্যার পর থেকেই ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা চলছে। সন্ধ্যার পরে ধর্ম উপদেষ্টা সেখানে আলোচনা করছেন। এরপরে আরও যারা আলেম ওলামারা রয়েছেন তারা কিন্তু এখনো বয়ান করছেন। এর পাশাপাশি যারা সাধারণ মানুষ অর্থাৎ মুসল্লিরা তারা তাদের নফল ইবাদত করছেন, কেউ নামাজ পড়ছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন। এর পাশাপাশি অনেকে জিকির করছেন, নফল ইবাদত করছেন, অনেকে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। কারণ এই রাতে যেহেতু আল্লাহ তাদের মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন সেই কারণে সবাই বলছেন যে তারা পরিবার পরিজনের জন্য দোয়া চাইতে এসেছেন, দেশবাসীর জন্য দোয়া চাইতে এসেছেন, যাতে করে যে আগামীতে যে সময়টা তারা পার করবেন যাতে সুন্দর স্বাচ্ছন্দ্যে তারা পার করতে পারেন এবং তাদের ভাগ্যে যেন সৌভাগ্যের রজনীতে তাদের ভাগ্যে যেন অনেক কিছু লেখা থাকে এবং ভাগ্য যেন সুন্দর হয়। সে কারণে কিন্তু রাতে সবাই কিন্তু ইবাদত বন্দিগিতে মশগুল রয়েছেন। সন্ধ্যা 6টা থেকে 6টার পর থেকে কিন্তু এটি শুরু হয়েছে এবং রাতভরই চলবে। অসংখ্য মানুষ কিন্তু এই কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমে কিন্তু উপস্থিত হয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই চিত্র। রাতভরই কিন্তু এই যে চিত্র অর্থাৎ ইবাদত বন্দিগি এবং নফল ইবাদতের যে চিত্র সেটি কিন্তু রাতভরই চলবে। তিতুমির। আশিক মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন বাইতুল মুকাররম থেকে পবিত্র শবে বরাতের খবর। আগামীকাল বসছে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে। শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সংস্কারের মধ্য দিয়ে নতুন ব্যবস্থাপনায় এগোবে দেশ, যার মধ্য দিয়ে ফ্যাসিবাদ আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। জুলাই অভ্যুত্থান শেষে গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে পৃথক পৃথক কমিশন গঠন করে, যেখানে রাজনৈতিক দল, সংগঠন সহ বিভিন্ন অংশীজন তাদের প্রস্তাব তুলে ধরে। সেই সম্মিলিত প্রস্তাব ও নিজেদের ভাবনা নিয়ে সংস্কার প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরে কমিশনগুলো। সবগুলো কমিশন প্রধানকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত হয় জাতীয় ঐক্যমত গঠন কমিশন, যেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত হবে চূড়ান্ত সংস্কার প্রস্তাব। শনিবার বসতে যাচ্ছে সেই জাতীয় ঐক্যমত গঠন কমিশনের প্রথম বৈঠক, যে বৈঠকে অংশ নেওয়া ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দল, সংগঠন আর অংশীজনদের ঐক্যমতের ভিত্তিতেই নির্ধারিত হবে আগামী বাংলাদেশ বিনির্মাণের নতুন কাঠামো, চূড়ান্ত হবে রাষ্ট্রের সংস্কারের রূপরেখা। রাজধানীতে স্বৈরাচার প্রতিরোধ দিবসের এক অনুষ্ঠানে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। নতুন এ ব্যবস্থাপনায় ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। প্রত্যেক দলমতের ভিন্ন ভিন্ন ভাবনা ও প্রস্তাবনার কারণে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে সবগুলো সংস্কার চূড়ান্ত হবার সম্ভাবনাও কম। একাধিক বৈঠকে যেসব সংস্কারের বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হবে তাই চূড়ান্ত করবে অন্তর্বর্তী সরকার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে বিরোধী মতের মানুষদের হত্যা এবং গুমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে, এই অভিযোগ করেছেন বিএনপির মামলা, গুম এবং হত্যা তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খান। বিকেলে সিটিজেন ইনিশিয়েটিভ আয়োজিত এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। এ সময় মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে না পারলে রাজনৈতিক মীমাংসায় পৌঁছানো সম্ভব হবে না। সিটিজেন ইনিশিয়েটিভ আয়োজিত ফ্যাসিবাদের বিচার, দায় ও মীমাংসা শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন বিএনপির মামলা, গুম, হত্যা বিষয়ক তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহুদ্দিন খান, মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সহ অনেকে। এগুলো বিচার করতে সময় লাগে। এ সময় আলোচকরা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে গুমকে আইনের মোড়কে বৈধ করা হয়। এসব বিষয়ে আদালত রাজনৈতিক সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হতো বলেও অভিযোগ করেন তারা। এ সময় ভিন্নমতের প্রতি বিগত সরকারের নিষ্ঠুর আচরণ সম্পর্কেও তুলে ধরা হয়। মানুষজনকে
তারা হচ্ছে খুব ধরে নিয়ে যেত, ধরে নিয়ে এই পায়ের এই যে কনুই যেটা এখানে তারা হচ্ছে একটু হ্যাক্সাসল দিয়ে 400 পিলেট একসঙ্গে তারা হচ্ছে শর্টগান দিয়ে করতো। কারো যদি পায়ের শর্টগান দেয়, শর্টগানে গুলি করে, তার মাথার সঙ্গে যে ভাস্কুলার নার্ভ, এই নার্ভটা যদি 6 ঘন্টার মধ্যে যদি অপারেশন না করা হয়, দে নিড টু কাট দেয়ার লেগ, অথবা তারা কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যাবে। উইটনেসদের প্রোটেকশন দেওয়ার জন্য পলিটিক্যাল পার্টিগুলোর অনেক দায় আছে। সারা বাংলাদেশে অনেক মামলা হয়েছে, অনেকে আননেসেসারিলি ভিকটিম হয়েছে, সেগুলো গভর্নমেন্টের নজরে আছে। আশা করি আমরা রাজনৈতিক দলগুলোর বিচার নিয়ে একটা দায় আছে, তাকে শক্তভাবে বলতে হবে বিচার চাই। সানজিদা ইসলাম তুলি বলেন, গণহত্যাকারীদের বিচারের আওতায় না আনলে ফ্যাসিজম আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। প্রত্যেককে আসলে এই বিচারের আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই বিচারটা নিশ্চিত করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা মনে হয় আমরা যেই জায়গায় যেতে চাচ্ছি, যেই বাংলাদেশের কথা বলছি, আমরা মীমাংসার কথা বলছি না, মীমাংসাটা আসলে আসবে না। বিএনপি নেতা সালাহুদ্দিন খান বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে আওয়ামী লীগ। বিএনপি নির্যাতনের শিকার ব্যক্তিদের বিচারিক অধিকার নিশ্চিতে কাজ করছে বলেও জানান তিনি। বাদীকে যদি বলে তুমি মামলা দিও না, বাদীরই কি বাকি করণীয় আছে? যে পুলিশও বলছে মামলা দিও না, পার্টির নেতাও বলছে মামলা দিও না, তারপরে সে ভিকটিম যে হয়েছে তাও সে কিছু অর্থনৈতিক সাহায্য পাচ্ছে, সেখানে প্রচুর লেনদেন হচ্ছে। এইগুলা বিষয় নিয়ে আমরা তদন্ত করছি, আমাদের একটা টিম করা হয়েছে, এখন আমরা হয়তো আবার জেলায় জেলায় যাব। এই যে আপনার এই ফ্যাসিবাদ সরকারের সবকিছুর মূলই কিন্তু সে ক্ষমতায় টিকে থাকার জন্য সে কাজটা করেছে। ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আলোচকরা। ফ্যাসিবাদ সরকার আর কোনো আসবে না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সরকারের মধ্যে থাকা কিছু লোক বাজার সিন্ডিকেটকে আশকারা দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রিজভী আহমেদ বলেছেন, রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করলে চরমপন্থার উদ্ভব হতে পারে। অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মানবে না বিএনপি, এই হুঁশিয়ারি দিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। ব্যবসায়ী ডেভিলদের কেন গ্রেফতার করা হচ্ছে না এমন প্রশ্ন রাখেন তিনি। দাবি করেন, দু একটি রাজনৈতিক দল ও ব্যক্তি পৃষ্ঠপোষকতা করছে বিগত সরকারের ব্যবসায়ী সিন্ডিকেটকে। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা না করার আহ্বানও জানান বিএনপির এই নেতা। যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, ওই উস্কানি তাদের ধরছে না, কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল। ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে, যারা একটা লেবাস পরে অন্য দলকে দোষারোপ করার চেষ্টা করে, তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া। একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করবেন না। বাদজুমা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা ছড়িয়ে দেওয়া মানেই বিরাজনীতিকরণ। এটা তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, মাথা আগে থাকে না লেজ আগে থাকে, আর এটার মধ্যে দিয়ে চরমপন্থার উত্থান হতে পারে। যদি আপনারা রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন, চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। কারো ষড়যন্ত্রের কথা কানে আর শোনা দরকার নাই, একটি কথাই শুনবেন, নির্বাচন নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনপ্রতিনিধি আসবে। চট্টগ্রাম দক্ষিণ ও বান্দরবান জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি বলেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর সহায়তা চায় বিএনপি। প্রত্যাশা করি যে এই বছরের শেষের দিকেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে ওই বৃহৎ শক্তিগুলো সহযোগিতা চাই এবং আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই সকল বৃহৎ শক্তির আমরা উন্নয়নের অংশীদারিত্ব চাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত শহীদ হাসান মিয়ার জানাজা এবং কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। এ সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলে শিক্ষার্থীরা। প্রায় 7 মাস পর বৃহস্পতিবার হাসানের মরদেহ শনাক্তের পর ঢাকা মেডিকেল থেকে বুঝে নেন স্বজনরা। রক্তাক্ত যাত্রাবাড়ি গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের মাত্র কয়েক ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি মোহাম্মদ হাসান। প্রায় 6 মাস ছিলেন নিখোঁজ। শেষমেশ গেল 10 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় ঢাকা মেডিকেলে হাসানের সন্ধান পায় পরিবার। এরপর ডিএনএ পরীক্ষার জন্য আরও 1 মাস অপেক্ষার পর বৃহস্পতিবার হাসানের মরদেহ বুঝিয়ে দেওয়া হয় স্বজনদের কাছে। আল্লাহু আকবার। শুক্রবার জুমার নামাজ শেষে রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত হয় হাসানের জানাজা। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নিহতের বাবা। আমার ছেলেরে যারা এই বাজে হত্যা করে আমারছে তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। একজন একজন করে ধরে আইনের আওতায় আইন না, আমার ছেলেরে যে বাজে নির্মাণ করে হত্যা করছে ওইদেরকে এই বাজে নির্মমভাবে হত্যা করতে হবে। জানাজা শেষে শহীদদের কফিন নিয়ে মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন 6 মাসের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসনে উঠে পড়ে লেগেছে কিছু রাজনৈতিক দল। এখনো প্রত্যেকটা শহীদের শরীর থেকে এখনো রক্ত ঝরছে, কিন্তু দেখা যাচ্ছে এই অল্প সময়ের মধ্যে সে আওয়ামী তাণ্ডব মানুষ ভুলে যাচ্ছে। সে আওয়ামী তাণ্ডবকে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তাদের রাজনীতিতে ব্যবহারের জন্য আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ছিল স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনা। সেখানে আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আয়নাঘরে আটকে রেখে কিভাবে হত্যা নির্যাতন করা হয়েছে তা জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে। উল্লেখ করে বলেন, খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের নিবন্ধন বাতিল করতে হবে। জানান, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল হবে মধ্যম পন্থার। এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো, দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। কুড়িগ্রামের বালাতাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে 5 বাংলাদেশিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। স্থানীয়রা জানিয়েছে, দুপুরে ভারতের নারায়ণগঞ্জ 138 ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কাঁটাতার পার হয়ে সীমান্ত রেখায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। স্থানীয় কৃষকরা প্রতিবাদ জানালে তাদের উপরে লাঠিচার্জ করে বিএসএফ সদস্যরা। এতে আহত হয় 5 জন। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে বিজিবি জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে ঢুকে 5 জনকে পিটিয়ে আহত করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি। আমার গরু নিয়ে গেছে, আমার সাইকেল ভাঙিয়ে দিয়ে গেছে, আমার সব কিছু নিয়ে গেছে। ওরা নিয়ে যায়, তারপরে লাস্টে সাইকেল টাইকেল ভাঙিয়ে টাঙিয়ে দিয়ে গরুকে মারি টাড়ি তারপরে আমাকে ছাড়িয়ে দিচ্ছে। ভারতীয় বিএসএফ যাতে বাংলাদেশের ভিতরে ঢুকে দখলদারিত্ব করতে না পারে, আমরা সেই বিচার চাই। বাংলাদেশি সবাই একজোট হলেও আমরা নাহলে 50 জনের উপরে আসছে, এসে মনে করেন যে কোনো কথা নাই, পিটাপিটি ধাওয়াধাওয়ি শুরু করে দিল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। WGS-এ অংশগ্রহণের পাশাপাশি অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস, বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জাইদ সহ একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে তিনি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার 3য় পর্ব, যাতে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। প্রথম দিন জুমার নামাজ পড়ান মাওলানা সাদের ছেলে ইউসুফ আল সাদ। নামাজ শেষে মুসল্লিরা জানালেন, তারা কোনো বিভেদ চান না। পুলিশ জানিয়েছেন, ইজতেমার নিরাপত্তায় সতর্ক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই টঙ্গীর তুরাগ তীরে মানুষের ঢল। 3য় পর্বের ইজতেমায় যোগ দিতে জড়ো হয়েছেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
ফজরের পর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর খিত্তায় খিত্তায় চলে বয়ান। অংশগ্রহণকারীরা জানালেন শুধু ইসলামের টানেই এসেছেন তারা। আল্লাহর জন্য আসছি আমরা, অন্য কোনো উদ্দেশ্য আমরা নেই। আমরা শুধু চাই ইজতিমা, আমরা শুধু চাই দিনের মেহনত। শবে বরাতের পূর্ণময় রাত্রে আমরা এখানে ইবাদত বন্দেগী কানাবো, এটা আমাদের আল্লাহ তাআলার কাছে একটা বিশেষ বড় মেহেরবানি আমাদের উপর। বেলা বাড়ার সাথে সাথে চলতে থাকে নানা আনুষ্ঠানিকতা আর প্রস্তুতি। চলে সবাই মিলে একসাথে রান্না করা, গোসল, অজু। শবে বরাতের আগে জুম্মার দিনে সবাই একসাথে নামাজ পড়ার অপেক্ষা। জুম্মার দিনে নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধালভির বড় ছেলে ইউসুফ আল সাদ। নামাজে অংশ নেন লাখো মুসল্লি। তাদের কণ্ঠে একতার সুর, এক সুতোই বাঁধতে চান সবাইকে। দোয়া করা হয় বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করছি। বিশেষ করে ফিলিস্তিনি যারা গাজাবাসী যারা আছে, যাদের উপর যে নির্যাতন হচ্ছে, তাদের জন্য দোয়া চেয়েছি। আমরা ভাগাভাগি না করি, এরকম মানুষের সাথে দ্বন্দ্ব বিদ্বেষ না করি। আমরা সবসময় চাই এক হইতে, সারা বিশ্বের মুসলমানরা এক হোক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, ইজতেমায় হামলার প্রচারণা চালাচ্ছে একটি পক্ষ। তবে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। টেবিল হানকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য আছে। আমরা মুরব্বীদেরকে বলেছি, আপনাদের নজরে যদি এরকম কোনো দুষ্কৃতিকারী পড়ে তাহলে আমাদেরকে জানাবেন। রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের 3 পর্বের বিশ্ব ইজতেমা। দিনরাত ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মাওলানা সাদ কান্ধালভির অনুসারীরা পালন করছে বিশ্ব ইজতেমা। এভাবেই আগামী বছরগুলোতে সব পক্ষের সাথে সব ভেদাভেদ ঘুচিয়ে পালন করতে চান তারা এই বিশ্ব ইজতেমা। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। এই মুহূর্তে টঙ্গী ইজতেমার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ময়দানে এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে, আগত মুসল্লিরা কি বলছেন, কি করছেন তারা? তিতুমির এখন মূলত এশার নামাজ সেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ এর পর যে বিষয়টি জানিয়েছে মিডিয়া সমন্বয়কারী মাওলানা মোহাম্মদ সায়েম, তিনি বলছে যে এই 10টার পর মূলত প্রত্যেকটি খিত্তা যেহেতু আজকে শবে বরাত রাত, অর্থাৎ প্রত্যেকটি খিত্তা তারা জামাতবন্দি হয়ে ভিন্ন ভিন্ন সাথীরা যারা রয়েছে তারা মূলত যে সারা রাত ব্যাপী তারা আমল করবে, যেহেতু আজকে একটি বিশেষ রাত, যে কারণে মূলত বলা হয়েছিল। এর জন্য মানে আনুষ্ঠানিকতা ইজতেমা কর্তৃপক্ষ আসলে তেমন কিছু নেই, অর্থাৎ যেহেতু এটি একটি শবে বরাত রাত, অর্থাৎ ব্যক্তিগত যার ব্যক্তিগত বিষয়ে সেখানে নফল নামাজ পড়বে, কেউ জিগির আজকারে আসলে মূলত এই রাতটি পার করবে, এটি আসলে জানিয়েছে। তবে এখন মূলত এশার নামাজ অনুষ্ঠিত হয়, এশার নামাজের পর যে আহ্বানটি ছিল অর্থাৎ টানা 10টা পর্যন্ত সেটি শেষ হয়েছে। আহ্বান চলবে আবার ফজরের পর থেকে। তবে এই পর্বে মিলিয়ে অর্থাৎ যারা সাদ অনুসারী রয়েছে, সাদ কান্ডলিব অনুসারী, তারা কিন্তু যে বিষয় যে প্রথম পর্বে এই পর্বে কিন্তু বলছিল যে নিরাপত্তার যে বলা সেটি কিন্তু কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। পলাশ প্রধান, অসংখ্য ধন্যবাদ আপনাকে, যোগ দিয়েছিলেন ইজতেমার ময়দান থেকে। চট্টগ্রাম মহানগরীতে প্লাস্টিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায় সন্ধ্যা 7:30টার দিকে হালি শহরের মুন্সিপাড়া এলাকায় আতশবাজির আগুন থেকে আগুনের সূত্রপাত। আশপাশে থাকা কয়েকটি বহুতল ভবনেও ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের সাথে যোগ দেয় নৌবাহিনীর একটি ইউনিট। এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে প্লাস্টিকের গুদামটি পড়ে গিয়েছে। এখানে প্লাস্টিকের যে ক্যারেটগুলো আছে ওখান থেকে আগুন জ্বলে উঠছে এবং ধোঁয়াটা দেখছি রাস্তা থেকে, এখান থেকে দূরে আসি দেখছি এখানে প্লাস্টিকের ক্যারেট যেগুলো আছে ওগুলো সব জ্বলে যাচ্ছে। এখানে কলোনির ছেলেরা আতশবাজিগুলো, এখানে ক্যারেট ছিল, প্লাস্টিকের ক্যারেট, ওই যেগুলো যে বন্দর থেকে বের হয়, এই ক্যারেটের মধ্যে এরা আতশবাজিটা বোমাটাও এখানে নিক্ষেপ করছে। ওই নিক্ষেপ থেকে আগুনের সূত্র ছিল অল্প। এখানে আগুনটা কিছুটা নিয়ন্ত্রণ করে, তার ভিতরে বিল্ডিং এগুলো 2টা বিল্ডিং ধরে গেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সিএনজি পাম্পে গ্যাস নেয়ার সময় গাড়িতে আগুন লেগে এক শিশু নিহত হয়েছে। বিকেলে তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার একটি পাম্পে দুর্ঘটনা ঘটে। নিহত জিহান উপজেলার রূপসী নয়ানগর এলাকার শরীফ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে গ্যাস নেওয়ার সময় 3 বছরের জিহান প্রাইভেট কারের ভেতরে বসেছিল। সিএনজি ডেলিভারি নজলের পাইপ লিকেজ থেকে গাড়ির ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। পুরো ছাই হয়ে যায় গাড়িটি, সাথে সাথে মারা যায় শিশুটিও। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখলাম যে একটা প্রাইভেট কারের মধ্যে একটা 4 বছরের শিশু মৃত অবস্থা পড়ে আছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে প্রাইভেট কারে গ্যাস ভর্তি করার সময় গ্যাস লিকেজ হয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতালি পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেয়া চক্রের সদস্য রাশেদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 2024 সালে শরীয়তপুরের 19 জন এবং মাদারীপুরের 5 জন সহ মোট 24 জন নিখোঁজ হয়। ইতালি পাঠানোর কথা বলে সকলের পরিবার থেকে 15 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয় দুই প্রতারক সহোদর রাশেদ খান এবং কামরুজ্জামান খান। শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ি থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা, শরীয়তপুর এবং মাদারীপুর সহ বিভিন্ন থানায় মানব পাচারের একাধিক মামলা রয়েছে। এই বিষয়ে গেল 31 জানুয়ারি প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। তবে নিখোঁজদের সন্ধান না মেলায় দুশ্চিন্তা কাটেনি স্বজনদের। ফ্যাসিবাদী শক্তি নিবন্ধন বাতিল করেছিল। অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আবার স্বাধীন হলেও নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। এই অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে নরসিংদীর সাটিরপাড়া মাঠে জনসভায় তিনি বলেন, বিগত সরকার দেশকে অন্যায়, অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। জনগণের উপর নির্যাতন চালিয়ে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছিল আওয়ামী লীগ। আগামীতে সাম্য এবং সুন্দর একটি দেশের আশা ব্যক্ত করেন জামায়াতের আমির। সেই দেশ গড়তে জামায়াতের নেতাকর্মীদের উপর আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ডক্টর শফিক। অভিযোগ তোলেন, আওয়ামী লীগ সরকার জেলে রেখে দলটির শীর্ষ 11 নেতাকে হত্যা করেছে। একমাত্র দল যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, দুঃখের বিষয় ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে কাঙ্ক্ষিত সংস্কার করে আগামী 2-3 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে রাজধানীর বিজয়নগরে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ এবং গণমিছিলে কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিবাদ নির্মূল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত গণ অধিকার পরিষদ সারা দেশে সোচ্চার থাকবে। এ সময় নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না। কেউ আদালতে, কেউ বা থানায় ব্যবসা করছে, কেউ ইউনো অফিসেও ব্যবসা করছে। বিপ্লবের নামে নব্য ব্যবসায়ীদের রুখে দেওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূর। বিশ্ব ভালোবাসা দিবসে বই মেলায় ছিল উপচে পড়া ভিড়। বিকেল থেকে শেষ পর্যন্ত অসংখ্য মানুষের পদচারণায় মুখর গোটা মেলা প্রাঙ্গণ। যদিও অগণিত মানুষের তুলনায় পাঠক বা বই ক্রেতা কম বলে অভিযোগ লেখক প্রকাশকদের। সকালে শিশু প্রহরে পাপেট শো, চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতার সাথে ছিল বুদ্ধিবৃত্তিক নানান আয়োজন। একে তো বিশ্ব ভালোবাসা দিবস, তার উপর সাপ্তাহিক ছুটির দিন। অমর একুশে বইমেলায় তাই উপচে পড়া ভিড়। বেশিরভাগেরই পোশাকে বসন্ত আর ভালোবাসার আবহ। প্রায় প্রতিটি স্টলেই পাঠকের আনাগোনা। মেলার অলিগলি সবখানে মানুষ। মেলায় আসার কারণ হচ্ছে আমার বাবার নতুন বই প্রকাশ পেয়েছে। আর্ট রিলেটেড বই আমাদের বাংলাদেশে একটু কম। একাডেমিক পড়াগুলো শেষ করতে করতে কি হয়, বই পড়ার টাইম থাকে না অনেক সময়। অনেক পরিচিত লেখকদের সাথে দেখা হয়। সার্চ করতেছি কমেডি বা অ্যাকশন বই। সূচিপত্র দেখব, যিনি লেখক ওনার ব্যাকগ্রাউন্ড কি সেটা অবশ্যই দেখব। পাঠকের এমন ভিড়ে খুশি লেখক, প্রকাশক ও বিক্রেতারা। পছন্দের লেখকের বই কিনছেন লাইন ধরে। অটোগ্রাফের পর ফটোগ্রাফ, সাথে যুক্ত হয়েছে সেলফিও। লেখকও সানন্দে মেটাচ্ছেন আবদার। লোকজন অনেক বেশি আসতেছে আজকে, আলহামদুলিল্লাহ বিগত দিনগুলোর থেকে বেচাকেনা ভালোই হচ্ছে। প্রত্যেকটা মানুষই আমাদের আরাধ্য মানুষের সঙ্গে ওই সংস্পর্শ কিংবা সান্নিধ্যের স্মৃতিটুকু যত্ন করে সংরক্ষণ করতে চাই। সো এটাকে আমি খুবই অসাধারণ একটি ইতিবাচক ব্যাপার হিসেবেই দেখছি। সে একজন লেখকের সাথে সেলফি তুলতেছে, সে একটা বই কিনুক বা না কিনুক, বইটা হাতে নিয়ে সে ছবি দিচ্ছে, তখন আরেক বন্ধু উৎসাহিত হয়। যদিও অনেকেরই অভিযোগ বই কিনছেন না দর্শনার্থীদের বড় একটা অংশ। আগের মতো হচ্ছে বই এখন আর মানুষ কেনে না, এখন হচ্ছে মোবাইলের যুগ। হার্ড কপি বই এইভাবে এই ধুলাবালির মধ্যে এসে কেনা, সেটা তো আসলে সঙ্গত কারণেই একটু কম হবে। আমরা যারা নতুন, আমাদের পরিচিত লেভেল থেকে ছাড়া অন্যরা খুব কম নিচ্ছে। সত্যিকারের পাঠকরাও কাছে আগাতে পারছে না এই ছবি তোলার জন্য। এবার বাংলা একাডেমির পক্ষ থেকে ব্যতিক্রমী আয়োজনও ছিল শিশুদের জন্য।
পাপেট শো, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার সাথে ছিল বুদ্ধিবৃত্তিক নানা আয়োজন। বই মেলায় বই কিনতে ভালো লাগে, ড্রয়িং করতে ভালো লাগে। এই পাপের ছোটা এটাতে অনেক আনন্দ পেয়েছি, পরে আমরা ছবি তুলেছি। এর আগে সিসিমপুর দেখেছিলাম, এবার পাপেট দেখেছি। সিসিমপুর হচ্ছে না, তাই জন্য আমার খারাপ লাগছে। শনিবার ছুটির দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় মেলা শুরু হবে দুপুর 2টায়। থাকবে না শিশু প্রহর। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আজ পহেলা ফাল্গুন, সেই সাথে ভ্যালেন্টাইন্স ডে, দুটিতে মিলে জমে উঠেছে উদযাপন। উৎসবে মুখর রাজধানীও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুল তলায় শুরু হয় বসন্ত উৎসব 1431। বাসন্তী রং লাগে পুরান ঢাকাতেও। এই রং যেন অক্ষত থাকে সারা বছর, সেই প্রত্যাশা আপামর বাংলাদেশের। আয়োজকরা বলেন, প্রকৃতির প্রতি আরও সহনশীল হতে হবে মানুষকে, আর সেই বার্তাই ছিল এবারের আয়োজনে। বসন্ত উদযাপনেই এই উৎসব। পোশাক সাজসজ্জায় বাসন্তী আর হলুদ লাল রঙে মাখামাখি। নাচে গানে আবৃত্তিতে চলছে ঋতুরাজকে বরণ। সকাল থেকে চারুকলার বকুলতলায় জাতীয় বসন্ত উদযাপন পরিষদের এই আয়োজন। বসন্তের নানা রঙে সেজে হাজির হন নানা বয়সী মানুষ। হাসি, আনন্দ আর উদযাপনের ঘনঘটায় বকুলতলায় লেগেছে ফাগুনের হাওয়া। প্রতি বছরই আমাদের আশা হয়, তো আমাদের উদযাপনটা খুব ভালো কাটছে। বাচ্চারা এই অনুষ্ঠানগুলো দেখছে এবং সংস্কৃতিকে বোঝার চেষ্টা করছে, এটাই ভালো লাগছে। ফাল্গুনের সকালটা অনেক সুন্দর, অনেক রঙিন, এবং আমি খুব 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 উপভোগ করি এই সকালটা। সবকিছু মিলায়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। একক দলীয় নৃত্য, সঙ্গীত ও কবিতার ছন্দে মেতে ওঠে বকুলতলা। মঞ্চের পেছনে তখন চলছে শিল্পীদের প্রস্তুতি। নাচ গানের অনুশীলন আর শিল্পীদের উচ্ছ্বাসের রং ছড়াচ্ছে মঞ্চের আড়ালেও। শিল্পীরাও জানালেন বসন্ত ঘিরে তাদের ভালোবাসার কথা। আয়োজকরা বলছেন, প্রকৃতির প্রতি সহনশীলতার বার্তা দিতেই এই আয়োজন। আমি অনেক আগে থেকে পারফর্ম করেছি, তবে এই জায়গায় না, অন্য জায়গায় অনেকবার। ফুলের মতন উজ্জীবিত সবার জীবন। আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে বাসন্তী শুভেচ্ছা দিলাম। সব ভালোবাসা, সব রং, সবকিছু আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। প্রকৃতি নিঃশেষ হয়ে যাচ্ছে। নদী দূষণ, বায়ু দূষণ, পাহাড় কাটা, নানা রকম অত্যাচারে আমাদের প্রকৃতি ধ্বংস হচ্ছে। আমরা চাই বসন্তের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকৃতির সুরক্ষা। শুধু বকুলতলায় নয়, বসন্তকে স্বাগত জানাতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কেও সকালে ছিল জমজমাট আয়োজন। নাচে গানে মেতে ওঠে গোটা প্রাঙ্গণ। সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। আজকে বসন্ত উৎসব, তাই আমরা নাচ করতে এসেছি এখানে। সবার জন্য শুভকামনা রইল, সারা বিশ্বে ভালো থাকুক সবাই, সুস্থ থাকুক। বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছে চারপাশ। এই রং থাক অক্ষত 12 মাস, তেমনটাই প্রত্যাশা সকলের। বসন্ত বরণ চলছে, তবে এই উদযাপন যেন শেষ না হয়। হৃদয়ে সারাটা কাল, সারা বছর যেন থেকে যায় বসন্তের এই রং, সেই প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে 3 বাস যাত্রী আহত হয়েছেন। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় বাসে ছিনতাইয়ের সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাস ঢাকার গুলিস্তানের দিকে যাচ্ছিল। যাত্রী ওঠার সময় ছুরি হাতে 2 জন বাসে উঠে পড়ে। যাত্রীদের তল্লাশি করে ফোন, মানিব্যাগ, গলার চেইন ছিনিয়ে নেন তারা। এ সময় কয়েকজন যাত্রী বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তাদের আঘাত করেন। এতে আহত হয় 3 যাত্রী। কুমিল্লায় সোনারগাঁও সংঘের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা এবং বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুমিল্লার কোট বাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বারে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে শিশু এবং বড়দের খেলাধুলার আয়োজন ছিল। পরে দুপুরে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। এ সময় সংগঠনের কার্যক্রম নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল ইসলাম। আন্তর্জাতিক, বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এই ক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। তবে বাংলাদেশ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান নরেন্দ্র মোদী। হোয়াইট হাউসে পৌঁছাতেই উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের
দ্বিতীয় দফায় দায়িত্ব পাওয়ার পর এই প্রথম হোয়াইট হাউস সফর নরেন্দ্র মোদীর। এরপরই বৈঠকে বসেন দুই নেতা। আলোচনা হয় বৈশ্বিক ও আঞ্চলিক সহ নানা ইস্যুতে। আলোচনায় স্বাভাবিকভাবেই উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। State of United States was involved to regime change during the Biden administration. Then Mohammed Yunus made Junior Soros also. বাইডেন প্রশাসনের আমলে বিভিন্ন সংস্থা বা মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশের পট পরিবর্তনের সাথে মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল না। বাংলাদেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি ইস্যু যা নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাই বাংলাদেশ ইস্যুতে উত্তরের ভার আমি মোদির হাতেই ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে বাংলাদেশ ইস্যুতে করার প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই প্রশ্ন এড়িয়ে যান মোদি, আলোচনা শুরু করেন ইউক্রেন ইস্যুতে। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। বৈঠকে সামরিক, কূটনৈতিক সহ নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন ট্রাম্প। পাশাপাশি দুই নেতা বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উপরেও জোর দেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই খবরের সাথে শেষ করছি রাতের বাংলাদেশে আমাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।